একজন অজ্ঞাত স্নাইপার একে একে কিল করছিল বড় বড় সেনা অফিসারদের। তার মনে জমে থাকা ক্ষোভকে ভয়ানক প্রতিশোধে রূপান্তরিত করতে থাকে তার স্নাইপারের বুলেটের মাধ্যমে। আর সেই ক্ষোভ থেকে সে তার স্নাইপার গান দিয়ে একে একে টার্গেট উড়িয়ে দিতে থাকে। আর এই কারণে অন্যান্য অফিসারদের ঘুম হারাম হয়ে যায়। মাত্র একজন স্নাইপারকে ডাউন করতে পুরো একটা টিম প্রায় নাকানি চুবানি খেয়ে বসে, কারণ সে যেন তেন কোনো স্নাইপার নয়, বরং নেভি সিলের একজন পরীক্ষিত সুদক্ষ মেরিন স্নাইপার। এমন তীক্ষ্ণ আর ধুরন্ধর স্নাইপারের অ্যাকশন ধর্মী কাহিনী নিয়ে গড়ে ওঠা আজকের মুভি স্নাইপার লেগেসি। তাহলে আর কোনো প্যাচাল না বাড়িয়ে চলো সকলেই মিলে একটা করে সাবস্ক্রাইব করে দিয়ে শুরু করি আজকের ব্র্যান্ডন ব্যাগেটের মারাত্মক রকমের স্নাইপার শট। সিনেমার শুরুতেই দেখা যায় একটা সুউচ্চ ভবনের তুষারাবৃত টপ ফ্লোরে দুজন ব্যক্তি মুখোমুখি দাঁড়িয়ে আছে, যাদের একজনের নাম হচ্ছে ডেভিড। মূলত ডেভিড আমেরিকান আর্মির দ্বারা আফগানিস্তানে পরিচালিত সেন্টিনেল মিশনের একজন দক্ষ স্নাইপার ছিল, কিন্তু সেই মিশন শেষ না করে বাকি অফিসাররা ডেভিডকে একা বিপদের মুখে ফেলে দিয়ে সেখান থেকে চলে আসে। আর এই বিষয়টি ডেভিডের মনে সেই মিশনে থাকা সকল অফিসারদের প্রতি এক বিশাল ক্ষোভের জন্ম দেয়। তাই সে মনে মনে ঠিক করে ফেলে যে সবাইকে সে তার স্নাইপার দিয়ে মেরে ফেলবে, কারণ এতদিনে সে PTSD নামক এক মানসিক রোগে আক্রান্ত হয়ে পড়েছিল। আর এই রোগের ফলে মানুষ সবাইকেই শত্রু ভাবতে শুরু করে। এসব বিষয় নিয়ে মূলত ডেভিড এবং অপর ব্যক্তির সাথে কথা কাটাকাটি চলছিল। অপর ব্যক্তি ডেভিডের করা অভিযোগগুলোকে বারবার ডিনাই করে দিয়েছিল এবং সে তাকে বোঝাতে থাকে যে তুমি যেই কথাগুলো বলছো এটা হচ্ছে এক প্রকার পাগলামি। তারা যখন এই সকল ব্যাপার নিয়ে কথা কাটাকাটি করছিল, ঠিক এই সময়ে আমাদেরকে দেখানো হয় যে সেখানে একটি স্নাইপার গান সেট করা রয়েছে। সেটা আবার যেন তেন কোনো স্নাইপার রাইফেল নয়, বরং সেটা হচ্ছে একটি অটোমেটিক স্নাইপার রাইফেল, যেটা কিনা মোবাইলের মাধ্যমে কন্ট্রোল করা যায়। মানে বুঝতেই পারছো যে এই স্নাইপার কি সাংঘাতিক জিনিস হতে পারে। যাই হোক, তারা যখন এই কথাবার্তা বলছিল, ঠিক এই সময়ে কথা বলার মাঝেই ডেভিড তার মোবাইলে সেই স্নাইপারের টার্গেট ফিক্স করছিল তার সামনে দাঁড়িয়ে থাকা ওই ব্যক্তির দিকে। আর দেখতে না দেখতেই মুখোমুখি দাঁড়ানো অপর ব্যক্তিকে স্নাইপারের একটি গুলি এসে মাথায় হিট করে। আর কোনো রকম সুযোগ না দিয়ে এবার ডেভিড তার মোবাইলের অ্যাপে থাকা স্নাইপার কন্ট্রোলার অ্যাপে প্রেস করে দেয়, যার কারণে চোখের পলকে তার সামনে দাঁড়ানো সেই ব্যক্তির মাথার খুলি স্নাইপারের বুলেটে উড়ে যায়। আর সেই সাথে লোকটি সেখানেই স্পটে মারা যায়। পরের দৃশ্যে সিরিয়ার সীমান্তবর্তী তুরস্কের একটি পাহাড়ি অঞ্চলে নিজেদের আড়াল করে ওঁত পেতে থাকা এক দল স্নাইপারকে দেখানো হয়। মূলত এই স্নাইপারদের মধ্যেই আমরা ব্র্যান্ডন ব্যাকেটকে দেখতে পাই। ব্র্যান্ডন ব্যাকেটের নেতৃত্বে বেশ কিছু US আর্মির মেরিন স্নাইপার এখানে কিছু অবৈধ অনুপ্রবেশকারী ড্রাগ ব্যবসায়ীদের উপরে নজর রাখছিল। তাদের কাছে অর্ডার ছিল যে এই অনুপ্রবেশকারী ড্রাগ ব্যবসায়ীদের দেখা মাত্রই হেডশট দিয়ে ডাউন করে দেওয়ার জন্য। আমেরিকার কাছে তথ্য ছিল এখানে বড় রকমের কোনো ড্রাগ ডিল হতে চলেছে। তাদের মধ্যে রিজ ও সানা নামের দুজন স্নাইপার অ্যাসিস্ট্যান্টকে দেখতে পায়। রিজ ও সানা নামের দুই স্পটার ব্র্যান্ডন ব্যাকেটের পাশে থেকে বাইনোকুলারের মাধ্যমে তাদেরকে টার্গেটের দূরত্ব এবং এয়ার ফিল্টারের মাধ্যমে বাতাসের গতিবেগ হিসাব নিকাশ করে ব্র্যান্ডন ব্যাকেটকে সাহায্য করছিল। সানার বেড়ে ওঠা ছিল পূর্ব তিমুরে, আর সেখানে সে খুব দরিদ্রতা এবং কষ্টের মাধ্যম দিয়ে তার শিশুকাল পার করেছে। সেখানে ডিউটিরত অবস্থায় ব্র্যান্ডনকে সানা এই কথাগুলো বলছিল কারণ এতদিনে সে US এর নাগরিকত্বের জন্য অ্যাপ্লিকেশন করেছিল, আর মাত্র কয়েকদিন আগে সেটা সিলেক্ট হয়েছে, যেই কারণে সে আমেরিকার একটি পাসপোর্ট পেতে চলেছে দীর্ঘ অপেক্ষার পরে। আর এটা হচ্ছে তার কাছে একটা স্বপ্নের মতো। তারা যখন এভাবে নিজেদেরকে পাহাড়ের আড়ালের মধ্যে আড়াল করে নিয়ে ওঁত পেতে বসেছিল এবং কথা বলছিল, ঠিক কিছুক্ষণের মধ্যেই সেই ড্রাগ ডিলারদের কয়েকটি গাড়ি আসতে আমরা দেখতে পাই। গাড়ি থেকে নেমে মাফিয়ার দলটি সেই এলাকার লোকদের মধ্যে ভীতি ছড়াতে থাকে। আর এবার ব্র্যান্ডন তার স্পটারদেরকে বলতে থাকে যে নিখুঁতভাবে বাতাসের গতিবেগ এবং দূরত্ব ক্যালকুলেশন করে তাকে জানাতে, কারণ এখন আর কোনো ছাড় নয়, তাদের সময় হয়ে গেছে এবার এক একজনকে হেডশট দিয়ে মাটিতে ফেলে দেওয়ার। ব্র্যান্ডনের এই অর্ডার শুনে এবার তার দুইজন স্পটার সূক্ষ্মভাবে বাতাসের গতিবেগ এবং দূরত্ব ক্যালকুলেশন করে ব্র্যান্ডন ব্যাকেটকে জানিয়ে দেয়। তবে এখানে তাদের ক্যালকুলেশনে মারাত্মক রকমের এক ভুল হয়ে যায়, যার কারণে ব্র্যান্ডন ব্যাকেট ওই ক্যালকুলেশন অনুযায়ী যখন একটা স্নাইপার শট নেয়, ক্যালকুলেশন ভুল হওয়ার কারণে সেই শটটি মিস হয়ে যায়।
আর এই শট নেওয়ার সাথে সাথে ড্রাগ ডিলারের লোকজন স্নাইপারদের অবস্থান টের পেয়ে যায়। তারা সকলকে বলতে থাকে তোমরা সকলে ডাউন হয়ে নিজেদেরকে কাভার করো, কারণ এখানে স্নাইপার চলে এসেছে। এই কথা বলতে বলতে ড্রাগ ডিলারদের লোকজন স্নাইপারদেরকে টার্গেট করে পাল্টা গুলি ছোড়া শুরু করে। ব্র্যান্ডন ব্যাকেটের টিমের মাত্র একটা ভুলের কারণে সেখানে শুরু হয়ে যায় দ্বিমুখী এক ভয়ঙ্কর রণক্ষেত্র। কিছুক্ষণ ধরে চলে এই পাল্টাপাল্টি যুদ্ধ। তবে এই মুখোমুখি যুদ্ধে ড্রাগ মাফিয়ার দলের বেশ কয়েকজন নিহত হলেও একটা বুলেট এসে লাগে ব্র্যান্ডন ব্যাকেটের একজন স্পটারের বুকে, যার কারণে তার এই স্পটার সেখানেই মারা যায়। এই কাহিনী দেখে ব্র্যান্ডন আসলে বুঝতে পারছিল না যে এখন তার কি করা উচিত, আগে এই মাফিয়াদেরকে কিল করা উচিত নাকি তার স্পটারের রক্তক্ষরণ বন্ধ করা উচিত। এখানে সিদ্ধান্তহীনতায় ভুগে ব্র্যান্ডন ব্যাকেট সেই ড্রাগ ডিলারদেরকে ছেড়ে দেয় আর তার স্পটারে রক্ত বন্ধ করার চেষ্টা করতে থাকে। তবে গুলিটি তার একদম হৃৎপিণ্ডে লাগার কারণে সে তার স্পটারকে আর বাঁচাতে পারে না। আর যখন ড্রাগ ডিলাররা বুঝতে পারে যে পাহাড়ের উপর থেকে স্নাইপার শট নেওয়া বন্ধ হয়ে গেছে, তারা এই সুযোগকে কাজে লাগিয়ে সেই জায়গা থেকে সটকে পড়তে থাকে। এদিকে ব্র্যান্ডন যখন বুঝতে পারে যে তার স্পটার এখানে মারা গেছে, এবার সে তার স্নাইপার তুলে রেডি হয় ড্রাগ ডিলারদেরকে কিল করার জন্য। তবে এবার ব্র্যান্ডন দেখতে পায় যে এই সুযোগে ড্রাগ ডিলাররা সেখান থেকে চলে গেছে। মানে এক প্রকার পুরো মিশনে ব্র্যান্ডন চোখের পলকেই ব্যর্থ হয়ে যায়। আর এই কারণে ব্র্যান্ডন বেশ আপসেট হয়ে পড়তে থাকে, কারণ যে কিনা বেশ কয়েকদিন ধরে এই মিশনের জন্য প্রস্তুতি নিয়ে বসেছিল, সে কিনা মাত্র কয়েক মিনিটের ব্যবধানে মিশনে হেরে গেল। যাই হোক, ব্র্যান্ডন মন খারাপ করে সেই জায়গা থেকে তার দলবল নিয়ে চলে আসতে থাকে। তবে আসার আগে ব্র্যান্ডন তার ফায়ার করা সেই বুলেটের শেলগুলো সেখান থেকে একটা একটা করে তুলে নিতে ভুলে না, কারণ এটাই হচ্ছে মেরিন স্নাইপারদের এক সুদক্ষ টেকনিক। কারণ তারা যেই জায়গায় থাকুক না কেন, তাদের কোনো প্রমাণ তারা ছেড়ে আসে না। কারণ ব্র্যান্ডন ব্যাকেট খুব ভালো করে বুঝে গেছে যে এই ড্রাগ ডিলার আবারও এখানে আসবে, আর এখানে কারা ছিল এবং কি স্নাইপার রাইফেল ব্যবহার করেছিল তার খোঁজ খবর নিবে। আর এই কারণে যদি তারা এখানে বুলেটের খোসা পেয়ে যায়, তবে সেই বুলেটের খোসা থেকেই তারা স্নাইপার রাইফেলকে ডিটেক্ট করে ফেলতে পারবে। ব্র্যান্ডন ব্যাকেট সেখানে পড়ে থাকা সকল বুলেটের শেল তুলে নিয়ে এবং তার টিম নিয়ে আবারও বেস ক্যাম্পে ফিরে আসে। বেস ক্যাম্পে থাকা মেজর বিডউইল যখন এই ঘটনা জানতে পারে, সে মারাত্মক রকমের রেগে যায় ব্র্যান্ডন ব্যাকেটের ওপরে এবং সে মনে করতে থাকে যে ব্র্যান্ডনের খামখেয়ালির কারণেই এই মিশনটা বিফলে চলে গেছে। যখন ব্র্যান্ডন ব্যাকেট তার সামনে এসে দাঁড়ায়, তখন বিডউইল তাকে বকাবকি করতে থাকে, কারণ মেজর বিডউইল এই মিশন ফেইলের জন্য ব্র্যান্ডনকে এক প্রকার দোষারোপ করতে থাকে এবং স্পষ্ট ভাষায় জানিয়ে দেয় যে আমি বারবার বলেছিলাম যে এই মিশনে যাওয়ার আগে তুমি ভালোভাবে প্রিপারেশন নাও। তবে মেজর ব্র্যাডউইলের এই সকল বকাবকির মধ্যে ব্র্যান্ডন তাকে সাফ জানিয়ে দেয় এই টিমে থাকা তার পক্ষে কোনোভাবেই সম্ভব নয়, কারণ মিশনে যাওয়ার আগে ব্র্যান্ডন তার মেজরকে বারবার বলেছিল যে তার জন্য ভালো দুজন স্পটার সেট করে দেওয়ার জন্য, কারণ তাদেরকে এমন এলাকাতে পাঠানো হয়েছিল যেখানে তাদের আরো কয়েকজন টিম মেম্বার দরকার ছিল। আসলে আমরা এখানে বুঝতে পারি যে মেজর বিডউইল ব্র্যান্ডনকে দোষারোপ করলেও আসলে দোষটা ছিল তাদের টিমেরই, কারণ ব্র্যান্ডনের দরকার ছিল আরো কয়েকজন টিম মেম্বার। যাই হোক, এবার ব্র্যান্ডন ব্যাকেট সেখান থেকে কুড়িয়ে নিয়ে আসা 5টি বুলেটের শেল মেজরের হাতে তুলে দেয়। এরপর ব্র্যান্ডন সত্যি সত্যি এই মিশন থেকে নিজেকে গুটিয়ে নেয় এবং নিজের মানসিক শান্তির জন্য এক সমুদ্র সৈকতে ভ্যাকেশনে চলে যায়। সিন চেঞ্জ হলে এর পরের দৃশ্যে একটি পুরনো বন্দর দেখানো হয়, যেখানে মেজর বিডউইলের সঙ্গে কথা বলতে আসে কর্নেল। মূলত আফগানিস্তানে পরিচালিত সেন্টিনেল মিশনে অফিসারদের মধ্যে কর্নেলও ছিল একজন সুদক্ষ স্নাইপার। তাদের কথার মাঝে কর্নেল জানায় এক ভয়ঙ্কর অজ্ঞাত স্নাইপার তাদের সব অফিসারদেরকে একে একে হত্যা করে চলেছে। অর্থাৎ এখানে আমরা কর্নেলকে বেশ চিন্তিত দেখতে পাই। এমন সময় কর্নেলের হাতে থাকা একটি পত্রিকা দেখা যায়, যেখানে ছবি সমেত অফিসারদের মারার একটি তালিকা ছিল, যেটি তিনি বিডউইলকে দেন। পত্রিকার সেই লিস্টে ব্র্যান্ডন ব্যাকেটের বাবা সুদক্ষ স্নাইপার থমাস ব্যাকেটের নামও দেখা যায়। আসলে থমাস ব্যাকেটও ছিল এক সময়ের মেরিন টপ এবং দক্ষ একজন স্নাইপার, এবং সেই সাথে তিনি ছিলেন বিচক্ষণ এবং দূরদর্শী একজন মানুষ। আর এত কিছু দেখে বিডউইলের মাথা পুরাই খারাপ হয়ে যায়, কারণ যদি এই স্নাইপারকে অতি দ্রুত না থামানো যায়, তবে তাদের জন্য খুব খারাপ সময় অপেক্ষা করছে। আজকে তোমাদের পিএসজি এবং সিরিয়া এর অফিসিয়াল পার্টনারের একটি অ্যাপের সম্পর্কে বলতে চাই। শুরু হয়েছে উইমেন ওয়ার্ল্ড কাপ 2025। এই অ্যাপে তুমি সকল ম্যাচের লাইভ স্কোর দেখতে পারবে
এমনকি স্কোর অনুমান করে আয় করতে পারো আইফোন, ল্যাপটপ, নগদ পুরস্কার। এখানে নতুন রেজিস্ট্রেশন করে আমার প্রোমো কোড SRECAP ব্যবহার করলে পাচ্ছ সর্বোচ্চ 12,000 টাকা বোনাস। আর আয়কৃত অর্থ বিকাশ, ব্যাংক ও অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে তুলতেও পারবে। এমনকি এখানে রয়েছে 7 দিন 24 ঘন্টা গ্রাহক সহায়তা, যে কোনো সমস্যার সমাধান পাবে ফোন কলের মাধ্যমে। যারা এখনো এটা ট্রাই করনি তারা বিশাল একটি ধামাকা মিস করছো। তাহলে আর দেরি কি, পিন কমেন্ট থেকে নতুন রেজিস্ট্রেশন করে ফেলো আর আমার প্রোমো কোড SRECAP ব্যবহার করে বুঝে নাও নিজের বোনাস। এটি একটি বিজ্ঞাপন ছিল মাত্র, এখানে আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে, তাই এইগুলো সাইটে ইনভেস্ট করার আগে জেনে বুঝে বা নিজ দায়িত্বে ইনভেস্ট করার অনুরোধ রইল। এদিকে ডেভিডকে ঘায়াল করতে বিডউইল বেশ বিপাকে পড়ে যায়, কারণ এই স্নাইপারের কোনো নাম ঠিকানা, এমনকি সে কোথায় থেকে হাজির হয়েছে সেটাও তারা জানে না। তাই মেজর বিডউইল দ্রুত প্ল্যান বানাতে থাকে কিভাবে এই স্নাইপার ডেভিডকে হত্যা করা যায়। অন্যদিকে এক রাতে বারের মধ্যে আমরা সানাকে ব্র্যান্ডন ব্যাকেটের সঙ্গে কথা বলতে দেখি, যেখানে ব্র্যান্ডন ব্যাকেট সানাকে দেখে জিজ্ঞেস করতে থাকে যে সানা কেন তার এই টিম থেকে সরে আসতে চায়। আসলে এখানে আমরা বুঝতে পারি যে সানা মনে মনে ব্র্যান্ডন ব্যাকেটকে পছন্দ করত। তাছাড়া ব্র্যান্ডন ব্যাকেটের স্নাইপার স্পটার হিসেবে কাজ করার তাগিদে সে ব্র্যান্ডন ব্যাকেটের কাছে কাছে থাকতে পারছিল। তবে এখন যখন ব্র্যান্ডন ব্যাকেট এই টিম থেকে নিজেকে গুটিয়ে নিয়েছে, এই কারণেই সানা আর ওই টিমে থাকতে চায় না। ঠিক ওই সময়ে আমরা ব্র্যান্ডন ব্যাকেটের আরেকজন স্পটার রিসকে সেই বারের মধ্যে দেখতে পাই। আসলে এখানে রিসও এসেছে ব্র্যান্ডন ব্যাকেটকে বোঝানোর জন্য, তবে ব্র্যান্ডন ব্যাকেট সাফ জানিয়ে দেয় যে সে আর ওই মিশনে ফিরে যাবে না। আর রিচ এবং ব্র্যান্ডনের মধ্যে কথাবার্তা চলতে চলতে হঠাৎ তাদের ঝগড়া লেগে যায়, আর এক পর্যায়ে সেটা হাতাহাতিতে যেয়ে থামে। যাই হোক, পরিবেশ শান্ত করে সানা ব্র্যান্ডন ব্যাকেটকে সেখান থেকে বাইরে নিয়ে আসে, আর খোলা আকাশের নিচে তারা বসে আবারও গল্প করতে থাকে। এবার ঠান্ডা মাথায় সানা ব্র্যান্ডন ব্যাকেটকে বলতে থাকে যে শহরে একজন ভয়ঙ্কর স্নাইপারের আগমন ঘটেছে, আর সেই স্নাইপার বেছে বেছে আর্মির প্রাক্তন অফিসারদেরকে মেরে ফেলছে। তাই এখানে সানা ব্র্যান্ডনকে বলতে থাকে যে সেই স্নাইপারের লিস্টে তোমার বাবা থমাস ব্যাকেটেরও নাম রয়েছে। এমনকি আমি জানতে পেরেছি যে সেই স্নাইপার নাকি তোমার বাবা থমাস ব্যাকেটকেও মেরে ফেলেছে ইতিমধ্যে। তাই আমি বলছি তুমি আবারও আমাদের টিমে ফিরে আসো এবং মেজর বিডউইলের সাথে এই ব্যাপারে খোলামেলা ভাবে কথা বলো। সানার এই সকল কথাবার্তা শুনে ব্র্যান্ডন ব্যাকেটের মাথা পুরাই খারাপ হয়ে যায়। এরপরে সে আর দেরি না করে দ্রুত আবার তার টিম লিডার মেজর ব্র্যাডউইলের কাছে ফিরে আসে, আর সে জিজ্ঞেস করে যে সেই স্নাইপার তার বাবার সাথে কি করেছে। এখানে মেজর ব্র্যাডউইল ব্র্যান্ডনকে ইনশিওর করে যে ডেভিড নামক এক স্নাইপার তার বাবাকে হত্যা করে ফেলেছে। ব্র্যাডউইল এটাও বলে যে ডেভিডকে খুঁজে বের করতে অলরেডি তারা একটি মিশন শুরু করেছে, কিন্তু কর্নেলের নির্দেশ না থাকায় এই টিমে তারা ব্র্যান্ডনকে আর নিতে পারবে না। তবে মেজর ব্র্যাডউইল চায় যে এই মিশনে ব্র্যান্ডন ব্যাকেট অবশ্যই যোগদান করুক আর সেই স্নাইপারকে বের করে কিল করুক। তবে যেহেতু কর্নেলের নির্দেশ নাই, তাই এই মিশনে তাকে কাগজে কলমে লিখিতভাবে প্রবেশ করাতে পারবে না, যার কারণে মেজর ব্র্যাডউইল তাকে বলতে থাকে যে তুমি পার্সোনালি এই মিশনের জন্য প্রস্তুত হও, তোমার যত কিছুর দরকার পড়ে আমি তোমাকে সাহায্য করব। মেজর ব্র্যাডউইলের এই কথাবার্তা শুনে ব্র্যান্ডন মোটামুটি ততক্ষণে ধারণা নিয়ে নেয় যে তার বাবা থমাস ব্যাকেটকে হয়তো সেই স্নাইপার ডেভিড ইতিমধ্যে মেরে ফেলেছে। আর এই সকল ভাবতে ভাবতে তার রক্তের মধ্যে একদম আগুন লেগে যায়। নিজের বাবার হত্যাকারীকে কেউই মেনে নিতে পারবে না, আর এই প্রতিশোধ নিতেই সে এবার মরিয়া হয়ে ওঠে। তাই আর কোনো দেরি না করে সে দ্রুত তার স্নাইপার এবং প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে নিয়ে বেস ক্যাম্প থেকে রওনা দেয় আসল মিশনের উদ্দেশ্যে। সে যখন তার বাসা থেকে পাশের বন্দরে পৌঁছায়, সে দেখতে পায় যে একটি বোট আগে থেকেই সেখানে তার জন্য অপেক্ষা করছিল। মূলত এই বোটটি তাকে দিয়ে হেল্প করেছিল মেজর ব্র্যাডউইল। যাই হোক, এরপরে সেই বোটে করে এবার ব্র্যান্ডন সিরিয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। ব্র্যান্ডন যখন সিরিয়ায় প্রবেশ করে তখন কিছু মাফিয়া তাকে দেখে সন্দেহ করতে থাকে এবং সার্চ করতে যায়, কিন্তু ব্র্যান্ডন তো আর কোনো নাদান পোলা পায় না। সে তার শরীরে কোনোভাবে হাত লাগাতে না দিলে সেখানে তাদের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়, যেখানে কিছুক্ষণের মধ্যে সে তাদেরকে ধরাশায়ী করে, কারণ তারা তো আর জানে না যে এটা হচ্ছে মেরিন একজন স্নাইপার। ব্র্যান্ডনকে দেখে আশেপাশের লোকজন বেশ অবাক হয়ে তার দিকে কেমন যেন তাকিয়ে থাকতে থাকে। তবে ব্র্যান্ডন এই সকল কিছু পাত্তা না দিয়ে তার আসল মিশনের উদ্দেশ্যে আগাতে থাকে। অন্যদিকে সিরিয়াতে কিছু দূরে অবস্থান করছিল ইউএস
আর্মির আরো একটি স্নাইপার টিম, যারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরেছিল যে এখানে একটি ড্রাগ ডিলার দলবল সহ ড্রাগ ডিলিং করতে যাচ্ছে। আর এবার তাদের প্ল্যান ছিল যে এই পুরো কার্টেল দলকে স্পট কিল করে দেওয়ার, কারণ ইতিপূর্বে তারা তাদেরকে আটক করে নিজের দেশে নিয়ে যাওয়ার পরে বরং উল্টা তারাই ঝামেলায় পড়েছিল, যার কারণে তারা এবার সিদ্ধান্ত নেয় যে আর কোনো গ্রেফতার হবে না, যাদেরকেই সামনে পাবো তাদেরকেই হেডশট দিয়ে কিল করে দেব। এর মাঝে আমরা মেজর ব্যাডউইল, সানা এবং রিসের টিমকে সেখানে আসতে দেখি, যারা এখানে এসেছে ডেভিডের খবর পেয়ে, কারণ ডেভিড এখন পুরো আমেরিকার জন্য এক খতরনাক মাথা ব্যথা হয়ে দাঁড়িয়েছে। যেহেতু সিরিয়ার এই এলাকাটি ছিল একটি পাহাড়ি এলাকা, তাই সেখানের ক্যাপ্টেন বিডউইলকে সাবধান করে যে বিপরীত দলে বেশ কিছু খতরনাক স্নাইপার রয়েছে, যাদের টার্গেট কোনোভাবে মিস হয় না। তাই যদি আমরা কোনোভাবে তাদের টার্গেটে পড়ে যাই তবে আমাদের আর ফিরে যাওয়া হবে না, এই জন্য সকলকেই সাবধানে পা ফেলতে হবে। এরপর তারা দলবল সহ মূল স্পটে চলে আসতে সক্ষম হয়। সেই স্থানের আশপাশ ছিল অত্যন্ত পরিত্যক্ত ভবন এবং বিল্ডিং দিয়ে ভরপুর, আর সেখানে বিডউইল ও আর্মির দল চারিদিক থেকে নিজেদেরকে পজিশন ঠিক করে নেয়। তারা চারপাশে কিছু ক্যামেরা এবং ডিভাইস সেট করে যাতে মাফিয়াদের অবস্থান শনাক্ত করতে তাদের সুবিধা হয়। এর মধ্যে আমরা ব্র্যান্ডনকে একটি পরিত্যক্ত ভবনের রুফটপে স্নাইপার সহ অবস্থান নিতে দেখতে পাই। আসলে ব্র্যান্ডন যে এখানে আগে থেকে উৎ পেতে বসে রয়েছে তার নিজের টিমের ছেলেপেলেরাই তা জানে না, একমাত্র মেজর বিডউইল ছাড়া। আর এদিকে কর্নেল ফোনের মাধ্যমে বিডউইলের সাথে যোগাযোগ রাখছিল এবং পুরো মিশনের লাইভ আপডেট জানছিল। আর্মিরা পাশের পরিত্যক্ত বিল্ডিং গুলোতে বেশ শক্ত পজিশন নিয়ে অধীর আগ্রহে রাইফেল এবং স্নাইপার তাক করে দীর্ঘ অপেক্ষায় বসেছিল। তখনই মাফিয়াদের কার্টেল আসতে দেখা যায়। মাফিয়ারা সেখানে নেমে নিজেদের মধ্যে যখন ডিল করছিল, এমন সময়ে ইউএস আর্মিদের মধ্যে থাকা একজনের রেডিওতে ফ্রিকোয়েন্সি চলে আসে, আর তারা কোনো কিছু বুঝে ওঠার আগেই সেই রেডিওটি শব্দ করে বেজে ওঠে। মাফিয়ার দল এই রেডিওর সাউন্ড শুনতে পাওয়ার সাথে সাথে বুঝতে পারে যে আশেপাশে কোনো স্নাইপার অবস্থান করছে। বিপদ বুঝতে পেরে আর কোনো দেরি না করে তারা গুলি ছোড়া শুরু করে এলোমেলো। চোখের নিমিষেই শুরু হয় সেখানে তুমুল লড়াই, আর সেখানে থাকা সাধারণ মানুষগুলো দিক বেদিক শূন্য হয়ে ছুটতে শুরু করে। মাফিয়ার টিমের সদস্য সংখ্যা তুলনামূলক বেশি ছিল, তাই তাদেরকে পরাস্ত করতে ইউএস আর্মিদের জান বের হয়ে যাচ্ছিল। এর মাঝে সানা এবং অন্য একজন স্নাইপার দূরে থেকে তাদের টার্গেট ঠিক করছিল, আর বাকি সোলজার টিম একরকম মুখোমুখি ফ্রন্ট লাইনে যুদ্ধে নেমে যেতে থাকে। সেখানে দুই পক্ষেরই বেশ কিছু সৈন্য প্রাণ হারায়। মাফিয়া টিমের একজন গাড়ি থেকে তাক করা এসএমজি দিয়ে সবাইকে ধরাশায়ী করছিল, আর বেশ ভয়ানক হয়ে ওঠায় সানা সেখানে টার্গেট ফিক্স করে টিকারে চাপ দিবেই। ঠিক এই মুহূর্তে হঠাৎ কোথায় থেকে যেন একটা গুলি এসে এসএমজি চালানো মাফিয়ার মাথার খুলি উড়ে যায়, আর এতে পাশে থাকা ক্যাপ্টেন বেশ খুশি হয়ে যায়, কারণ এটি ছিল সেই যুদ্ধের একটা টার্নিং পয়েন্ট। তাই ক্যাপ্টেন সানাকে বাহবা দিতে থাকে তার এমন শট নেওয়ার জন্য, কিন্তু সানা তাকে বলতে থাকে যে এই শটটি আসলে সে নেয়নি। এই কথা শুনে ক্যাপ্টেন বুঝতে পারে না যে আসলে এই শটটি তাহলে কোথায় থেকে আসলো, আর এবার ক্যাপ্টেন বুঝতে পারে যে এমন নিখুঁত শট আসলে কে নিতে পারে। মানে সে বুঝে গেছে যে আশেপাশে কোথাও হয়তো ব্র্যান্ডন ব্যাকেট ওত পেতে বসে রয়েছে। এদিকে বিপরীত দলে থাকা এক চতুর মহিলা স্নাইপার খুব বিচক্ষণতার সাথে তার পজিশন থেকে গুলি চালিয়ে যাচ্ছিল, আর একে একে শট নিয়ে আমেরিকান সৈন্যদেরকে হত্যা করছিল। আর এভাবে একটি শট এসে লাগে সানার পাশে থাকা একজন স্নাইপারের মাথায়, আর সেই স্নাইপারটি সেখানেই মারা যায়। নিজের চোখে এই কাহিনী দেখে সানা ভেতর থেকে বেশ ভেঙে পড়তে থাকে। তবে সে আবারও তার স্নাইপার লোড করে নিয়ে সেই মহিলাটিকে খুঁজতে থাকে। সানা ওয়াকি টকির মাধ্যমে বাকি সোলজারদেরকে বলতে থাকে যে একজন স্নাইপার দূরে থেকে খুবই ঝামেলা করছে, আর সহযোগী মরার খবরে ইউএস আর্মিরা আরো ক্ষিপ্ত হয়ে পাল্টা গুলি ছুটতে থাকে। আর এরপরে মাফিয়া টিমের সবাইকে তারা এমন ভাবে অ্যাটাক করতে শুরু করে যে তারা আর টিকতে না পেরে অবশেষে পিছু হটতে শুরু করে। এভাবে বেশ কিছুক্ষণ ধরে দুই পক্ষের মারাত্মক রকমের গোলাগুলি চলার পরে আমেরিকান আর্মিরা জয়ী হয় এবং ক্লিয়ারেন্স পাওয়ার পরে সেই টিমের ক্যাপ্টেন স্পটে ওপেনে চলে আসে। কিন্তু তখনও একজন খতরনাক স্নাইপার যে দূরে থেকে নিশানা নিয়ে ওত পেতে বসেছিল, আর এই ব্যাপারটা ক্যাপ্টেনের মাথাতেই ছিল না। ক্যাপ্টেন সবাইকে সরে যেতে বলে মাফিয়া টিমের গাড়িগুলোকে একে একে ব্লাস্ট করে দেয়। আর এই মিশনটি সফলভাবে শেষ হয়েছে ভেবে তারা যখন টিমের কাছে পৌঁছাতে যাবে, ঠিক এমন সময়ে কোথায় থেকে একটি গুলি ছুটে এসে ক্যাপ্টেনের বুক ফুটো করে দেয়, আর এভাবেই ক্যাপ্টেন ওই স্পটেই মারা যায়। আর এই ফাঁদ পেতে রাখায় স্নাইপারটি ছিল ডেভিড।
আসলে মাফিয়া দলের এই ডাক ডিলের খবরটি আর্মিদের কাছে দিয়েছিল এই ডেভিড নিজেই, কারণ ডেভিড জানতো এই মিশনটি পরিচালনা করার জন্য আমেরিকা তাদের সবথেকে বড় বড় এবং দক্ষ স্নাইপারদেরকে এই মিশনে পাঠাবে, আর এর ফলে সে এই মিশনে আসা সকল অফিসারদেরকে আড়াল থেকে হত্যা করতে পারবে। অন্যদিকে ব্র্যান্ডন ব্যাকেট বুঝতে পারে যে ডেভিড হয়তো আশেপাশে কোথাও অবস্থান করছে, যার কারণে মিশন শুরু হওয়া থেকে সে শুধুমাত্র এই ডেভিড নামক স্নাইপারকেই খুঁজে বেড়াচ্ছিল। আর ডেভিডও সেটা বুঝতে পারে যে এখানে এমন একজন স্নাইপার রয়েছে যাকে ডাউন করা খুবই দুরূহ হয়ে পড়বে, যার কারণে ডেভিড এলো পাথরে গুলি ছুটতে থাকে ব্র্যান্ডন ব্যাকেটকে ঘায়েল করার জন্য। ব্র্যান্ডন একটি ভবনের আড়ালে থেকে নিজেকে কোনো রকমে রক্ষা করে। যখন ডেভিড ব্র্যান্ডনকে এলোপাথারি গুলি করছিল, হঠাৎ কোথায় থেকে যেন একটা গুলি এসে ডেভিডের পেছনে লাগে। তবে এই ডেভিড এমন গুলি খাওয়ার পরও সেখানে নিজেকে সামলে নেয় আর অবস্থান পরিবর্তন করে সেখান থেকে কৌশলে পালিয়ে যায়। আসলে এই ডেভিড মানসিকভাবে ছিল খুবই শক্তিশালী। অন্যদিকে পরিস্থিতি একটু স্বাভাবিক হতে আমরা একজন বয়স্ক ব্যক্তিকে বের হতে দেখি, আর সে কেউই নয়, সেই হচ্ছে ইউএস আর্মির বিখ্যাত স্নাইপার থমাস, যাকে কিনা ডেভিড মেরে ফেলেছে বলে খবর ছড়ানো হয়েছিল। আর এই ব্যক্তি হলো ব্র্যান্ডন ব্যাকেটের বাবা থমাস ব্যাকেট। বিডউইল থমাস ব্যাকেটকে জীবিত থাকতে দেখে বেশ খুশি হয়ে যায় এবং তারা নিজেদের মধ্যে আলাপচারিতা শুরু করে। কিন্তু অপরদিকে ব্র্যান্ডন তখনও ডেভিডের পিছু নিতে ব্যস্ত ছিল এবং ব্র্যান্ডনকে দেখে তার পাশাপাশি সানা এবং রিচও অন্য দিক থেকে ডেভিডকে তাড়া করতে শুরু করে, কারণ ডেভিডকে ঘায়েল করার এটাই তাদের জন্য মোক্ষম সুযোগ। আর এই সুযোগ যদি একবার হাতছাড়া হয়ে যায় তবে ডেভিড আবারও ভয়ানক রূপে ফিরে আসতে পারে। কিন্তু অনেক চেষ্টা করার পরেও ডেভিডের অবস্থান তারা আর খুঁজে পায় না, আর ডেভিড ইতিমধ্যেই সেই জায়গা থেকে নিজেকে আড়াল করে নেয়। তারা তিনজনে এবার ঠিক করে যে এটি যেহেতু পাহাড়ি জঙ্গল এলাকা, তাই তারা চারিদিকে ছড়িয়ে পড়বে এবং খোঁজা শুরু করবে। এভাবে ব্র্যান্ডন ব্যাকেট, সারা এবং রিচ তিন দিকে ছড়িয়ে যায় এবং খুঁজতে খুঁজতে অবশেষে রাত নেমে আসে। সারা রাত ধরে খোঁজার পরে সকাল হয়ে যায়। একদিকে ব্র্যান্ডন যেমন হন্যে হয়ে ডেভিডকে খুঁজছিল, মেজর বিডউইলের টিমও একই কাজে ব্যস্ত ছিল। এমনি ভাবে সানা একটি ভবনের কাছাকাছি পৌঁছাতে আড়াল থেকে সেই মহিলা স্নাইপার সানাকে লক্ষ্য করে গুলি করে বসে। আর এই মহিলাটি সেদিন স্নাইপার দিয়ে সানার একজন সহযোগী স্নাইপারকে মেরে ফেলেছিল। যাই হোক, সানা নিজেকে সরিয়ে নেওয়ার কারণে কোনো রকমে সে এই যাত্রায় স্নাইপারের বুলেট থেকে ভেসে যায়। সানা আগে থেকেই ওই মহিলাকে দেখছিল এবং ট্র্যাক করার চেষ্টা করছিল। এমন সময়ে তারা সামনাসামনি হয়ে যায়, এবার হাতাহাতি শুরু হয়ে যায়। কিন্তু চালাক সেই মহিলা সানার চোখে ধুলো দিয়ে আবারও নিজেকে আড়াল করে নিয়ে সেখান থেকে পালিয়ে যেতে লাগে। সে তো আর জানে না যে সানা কার থেকে স্নাইপার ট্রেনিং নিয়েছে। সানা হচ্ছে ব্র্যান্ডন ব্যাকেটের স্পটার ছিল, আর সে খুব ভালো করে জানে যে টার্গেটকে কিভাবে কিল করতে হবে। এরপরে সেই মহিলাটি যখন পালিয়ে যেতে চাচ্ছিল, এবার সানা তার স্নাইপার টার্গেট করে আর সেই মহিলাটিকে ডাউন করতে সক্ষম হয়। অপরদিকে সেই এলাকায় তখনও কিছু মাফিয়া অবস্থান করছিল, যা প্রথমে ইউএস আর্মিরা অতটা বুঝতে পারেনি। আর এমনি একজন মাফিয়া সদস্য বিডউইলকে লক্ষ্য করে গুলি ছুটতে থাকে। বিডউইল বিভিন্নভাবে অবস্থান চেঞ্জ করে, তবুও সেই আততায়ী তাকে লক্ষ্য করে একের পর এক গুলি করতেই থাকে। কিন্তু মেজর বিডউইল তো আর কোনো কাঁচা খেলোয়াড় না, তাই সে আস্তে আস্তে নিজেকে আড়াল করে নিয়ে হঠাৎ করে ফ্রন্ট লাইনে চলে আসে আর সেই মাফিয়ার কাছাকাছি পৌঁছে তীব্র এক ঘুষি মেরে তাকে মাটিতে ফেলে দিয়ে অজ্ঞান করে দেয়। এরপর তার মুখের মধ্যে কয়েকটা সিগারেট গুঁজে দেয়। এরপর তাকে জিজ্ঞেস করতে থাকে যে বল, এখানে তোদের আর কতজন সদস্য রয়েছে? কিন্তু সেই মাফিয়াটি কিছু বলতে না চাইলে এবার বিডউইল তার পকেট থেকে ছুরি বের করে তাকে সেখানেই হত্যা করতে বাধ্য হয়। অন্যদিকে ব্র্যান্ডন অবশেষে ডেভিডের অবস্থান ট্র্যাক করতে পারে এবং সাথে সাথেই আর কোনো সময় নষ্ট করে সেখানে চলে যায়। আমরা সেখানে দেখতে পাই ডেভিড হাঁটু মুড়ে নিরস্ত অবস্থায় বসে রয়েছে। এই দৃশ্য দেখে ব্র্যান্ডন সাথে সাথে অ্যালার্ট হয়ে যায় এবং সে বুঝতে পারে যে ডেভিডের অবশ্যই কোনো মতলব রয়েছে। তাই ব্র্যান্ডন ব্যাকেট তার রাইফেল তাক করে ডেভিডকে জিজ্ঞেস করতে থাকে যে বল, আমার বাবাকে তুই কেন খুন করেছিস? সেই সাথে বড় বড় আর্মি অফিসারদেরকে তুই কেন মেরে ফেলছিস? ব্র্যান্ডন যখন এই কথা বলছিল, হঠাৎই ডেভিড 360 ডিগ্রি অ্যাঙ্গেলে দ্রুত গতিতে ব্র্যান্ডনকে গুলি করে বসে। তবে ব্র্যান্ডন তো আর কোনো কাঁচা খেলোয়াড় নয়, সে ওই বুলেটটি কোনোভাবে সামাল দিয়ে নিজের জান বাঁচিয়ে নেয়। এরপরে দুজনের মধ্যে শুরু হয় ফ্রন্ট লাইন থেকে মারাত্মক রকমের গোলাগুলি। এক পর্যায়ে ডেভিড ব্র্যান্ডনের সঙ্গে সরাসরি হাতাহাতিতে লেগে পড়ে আর ব্র্যান্ডনকে প্রায় আধমরা রেখে সেখান থেকে স্নাইপার তুলে নিয়ে চলে যায়। কিছুক্ষণ পরে ব্র্যান্ডনের জ্ঞান ফেরে আর সে দেখতে পায় তার স্নাইপারটি
তার পাশে নেই, বরং পাশে একটি রিভলভার পড়ে আছে। আর তখন তার সামনে তার বাবা থমাস বেকেটকে সে দাঁড়িয়ে থাকতে দেখতে পায়। তার বাবা বেঁচে আছে দেখে ব্র্যান্ডন খুশিতে তার বাবাকে উঠে জড়িয়ে ধরে। এতক্ষণ পর্যন্ত চলা লড়াইয়ে ব্র্যান্ডন ছিল সম্পূর্ণ একা, আর এই প্রথম তারা সবাই আবার এক জায়গায় হয়। এদিকে কর্নেল গ্রিসের বন্দরের কাছে একটি রিসোর্টে সময় পার করছিল, আর ডেভিডের পরবর্তী টার্গেট ছিল এই কর্নেল, যার কারণে ডেভিড এবার এই জায়গা থেকে গ্রিসের দিকে মুভ করতে শুরু করে। খবরটি পেয়ে তারা ডেভিডকে হত্যার উদ্দেশ্যে পুরো টিম সহ গ্রিসের দিকে যাবার প্ল্যান বানিয়ে বসে। আর এমন সময়ে ব্র্যান্ডনের সঙ্গে রিসের দেখা হয়। যেহেতু রিসের সঙ্গে ব্র্যান্ডনের একটি মনোমালিন্য ছিল, যার কারণে এবার ব্র্যান্ডন তাকে সরি বলে, আর রিসও সেটা খুশি মনে মেনে নেয়। এরপর তারা সবাই একটি বোটে করে সমুদ্রের পোর্টে গ্রিসের সেই বন্দরের দিকে এগিয়ে যেতে দেখতে পাই আমরা। যখন তারা বোটে করে গ্রিসের দিকে যাচ্ছিল, এই সময়টুকুতে আমরা থমাস বেকেটের মুখেই ডেভিডের এমন ভয়ানক হয়ে ওঠার কাহিনী জানতে পারি। আসলে ডেভিড এক সময়ে থমাসের খুবই ভালো সহযোগী এবং স্পটার হিসেবে কাজ করছিল। এমনকি এই ডেভিড ছিল একজন মেরিন স্নাইপারের সুদক্ষ শার্প স্নাইপার। তবে বেশ কিছু বছর আগে পিটিএসডি নামক এক মানসিক সমস্যায় ভোগার কারণে সে তার প্রতিপক্ষদেরকে সবসময় শত্রু ভাবা শুরু করে, আর এই মেন্টাল ডিসঅর্ডার কারণে তাকে ইউএস আর্মি থেকে অব্যাহতি দেওয়া হয়। যাই হোক, এই সময়ে আমরা থমাস এবং ব্র্যান্ডনের মধ্যে পিতা পুত্রের মনোমালিন্যের খুনসুটিও দেখতে পাই। থমাস হঠাৎ একটি স্নাইপার গান বের করে আর সেটি ব্র্যান্ডনের হাতে তুলে দেয়। যেহেতু থমাস ছিল একজন নামকরা মেরিন স্নাইপার, এটির যোগ্য উত্তরসূরি হিসেবে ব্র্যান্ডনকে এই দায়িত্ব সে তুলে দেয়। ব্র্যান্ডন বুঝতে পারে যে এটা হচ্ছে তার জন্য বেশ বড় একটা দায়িত্ব, তবে সে ভয় না পেয়ে এই স্নাইপারটি সে তার বাবার হাত থেকে গ্রহণ করে। এর কিছুক্ষণের মধ্যেই তারা গ্রিসের সান্তোরিনি আইসল্যান্ডে পৌঁছে যায়। থমাস তার পূর্ব অভিজ্ঞতা থেকেই বুঝতে পারে যে ডেভিড এখানেই কোথাও হয়তো ওত পেতে বসে রয়েছে, তাই সে সকলকেই তাদের অবস্থান থেকে সতর্ক হতে বলে। কর্নেল যেহেতু আগে থেকেই গ্রিসে স্টে করছিল, তাই সেখানে গিয়ে থমাস কর্নেলের সাথে দেখা করতে চেয়ে ফোনের মাধ্যমে পারমিশন চায়। কর্নেল থমাসের জন্য সেখানে একটি ট্যাক্সি পাঠালে এবার থমাস সেই ট্যাক্সিতে করে কর্নেলের রিসোর্টের সামনে এসে দাঁড়ায়। রিসোর্টে ঢোকার পূর্বে কর্নেলের বডিগার্ডরা এসে থমাসের পুরো বডি সার্চ করে তারপর তাকে ভেতরে নিয়ে যায়। থমাসকে দেখার পরে কর্নেল বলতে থাকে যে তুমি এখানে এসে আমার জন্য আরো রিস্ক বাড়িয়ে দিলে। আসলে থমাস নিজেকে ডেভিডের লক্ষ্যবস্তু বানিয়ে সেটি ডেভিডের জন্য টোপ হিসেবে ব্যবহার করছিল। ঠিক এমন কথাবার্তা চলার মধ্যেই একটি গুলি কর্নেলকে আঘাত করে, আর পাশে থাকা থমাস তাকে নিয়ে মাটিতে শুয়ে পড়ে। আর অন্যদিকে ব্র্যান্ডনরা ডেভিডের লোকেশন ট্র্যাক করতে থাকে। তার আগে ডেভিড আর সময় ক্ষেপ না করে কর্নেলের বডিগার্ডকে একের পর এক টার্গেট করে মেরে ফেলতে থাকে। আর এই সময়ে ক্যামেরা ফোকাস করে মেজর বিডউইলের ওপরে। আসলে বিডউইল স্নাইপারের বাইনোকুলার দিয়ে দূরে থেকে ডেভিডকে শনাক্ত করে ফেলেছিল। এরপরে বিডউইল যখন ডেভিডকে টার্গেট করে গুলি চালায়, দূরত্ব খুব বেশি হওয়ার কারণে এই ফায়ারটি মিসফায়ার হয়ে যায়। আর এই কাহিনী দেখে ডেভিডও বুঝতে পারে যে তার অবস্থান এখন পরিবর্তন করার জরুরি। ততক্ষণে সবাই ডেভিডের লোকেশন বুঝে ফেলে এবং একসাথে স্নাইপার নিয়ে ডেভিডকে তাড়া করে। সবাই আসলে বিভিন্ন জায়গা থেকে পরিকল্পনা মতোই মুভ করছিল। এর মধ্যে রিস একটা ঝুপড়ি ভেতরে ডেভিডের অবস্থান বুঝতে পেরে বন্দুক তাক করে এক পা করে সামনে এগোচ্ছিল। তবে এখানে দেখা যায় যে ডেভিড উল্টা পেছন থেকে এসে রিসের মাথায় রিভলভার তাক করে তাকে হোস্টেজ করে নেয়। আর তখনই ব্র্যান্ডনও সেখানে এসে হাজির হয় আর ডেভিডের দিকে রাইফেল তাক করে। রিস দ্রুত গুলি চালাতে বলে, কিন্তু ধূর্ত ডেভিড নিজেকে এমন পজিশনে দাঁড় করে রাখে যেখানে গুলি চালানো একেবারেই অসম্ভব ছিল। যখন ডেভিড বুঝতে পারে যে এভাবে আর বেশিক্ষণ সময় নষ্ট করা যাবে না, এবার পরিস্থিতি বিবেচনা করে রিসের মাথায় সে গুলি করে বসে। আর এভাবেই ব্ল্যাঙ্ক শট খেয়ে রিস সেখানেই মাটিতে পড়ে যায় আর সে ব্র্যান্ডন বেকেটের সামনেই মারা যায়। যখন ব্র্যান্ডন বেকেট রিচের রক্ত বন্ধ করার চেষ্টা করেছিল, এই ফাঁকে ডেভিড সেখান থেকে সটকে পড়ে। সেই জায়গা থেকে ডেভিড একটা উঁচু পাথরের ওপরে চলে আসে। মুভির শুরুতে তোমরা একটা ভয়ঙ্কর স্নাইপার রাইফেল দেখেছিলে, যেটা ডেভিড তার মোবাইল দিয়ে কন্ট্রোল করতে পারত। আর সেই স্নাইপারটি এবার ডেভিড এখানে সেট করে রেখেছিল। একা তার পক্ষে এক পাশ থেকে সবার সঙ্গে লড়াই করা মোটেও সম্ভব নয়, তাই সে এই কৌশলটাই এখানে কাজে লাগায়।
আর এরপর সে তার মোবাইলের মাধ্যমে সেই স্নাইপারটিকে ঘুরিয়ে ব্র্যান্ডনের দিকে তাক করে আর পজিশন বুঝে নেওয়ার পরে ব্র্যান্ডনের দিকে ফায়ার করে বসে। তবে এবারও ব্র্যান্ডন কোনো রকমে নিজেকে বাঁচিয়ে নিতে সক্ষম হয়। অন্যদিকে মেজর বিডউইলকে দেখা যায় সেও ডেভিডকে তাড়া করতে করতে গুলি চালাতে থাকে, কিন্তু এখানে চারপাশে ঝোপঝাড় এবং পাহাড় থাকার কারণে বারবার তাদের টার্গেট ব্যর্থ হয়েছিল। যেহেতু টিমের সবাই ছিল খুবই দক্ষ এবং অভিজ্ঞ, তাই কেউ কাউকে আঘাত করতে পারছিল না। মানে কোনো না কোনো ভাবে তারা নিজেদেরকে প্রোটেক্ট করে নিয়েছিল। এভাবে তাদের একে অপরের মধ্যে চলতে থাকে মারাত্মক রকমের ধাওয়া পাল্টা ধাওয়া। ব্র্যান্ডনও তো আর ছেড়ে দেওয়ার পাত্র নয়। ঠিক এরই মাঝে ব্র্যান্ডন ডেভিডের উপরে সরাসরি ফ্রন্ট লাইন থেকে ঝাঁপিয়ে পড়ে আর শুরু হয় তাদের মধ্যে তীব্র ধস্তাধস্তি এবং হাতাহাতি। কিন্তু বরাবরের মতোই এবারও ব্র্যান্ডন ডেভিডের সাথে গায়ের জোরে পেরে উঠছিল না, যার কারণে ডেভিড ফ্রি হ্যান্ড কমব্যাটে ব্র্যান্ডনকে প্রচুর কিল ঘুষি মেরে কাহিল করে দিতে থাকে। অপর পাশে থমাসও বসেছিল না, কারণ সে এই লড়াইয়ে তার নিজের ছেলে ব্র্যান্ডনকে তার উত্তরসূরি হিসেবে সিলেক্ট করেছে। থমাস যখন ডেভিডকে খুঁজে বেড়াচ্ছিল ঠিক ওই সময়ে সে ডেভিডের ওই বিখ্যাত স্নাইপারটিকে খুঁজে পায়। এরপরে থমাস সেখানে যায় আর সেই স্নাইপারের সিস্টেমটি সেখান থেকে নষ্ট করে দেয়, যেন ডেভিড মোবাইল দিয়ে সেটিকে আর নিয়ন্ত্রণ করতে না পারে। আর এটি একটা গেম চেঞ্জার হিসেবে কাজ করে। এক পর্যায়ে দেখা যায় ডেভিড এবং ব্র্যান্ডন ব্যাকেটের মধ্যে ধস্তাধস্তি চলার সময়ে ব্র্যান্ডন ব্যাকেট একেবারেই নাস্তানাবুদ হয়ে পড়েছে। আর এবার ডেভিড ব্র্যান্ডন ব্যাকেটের মাথায় রিভলভার ধরে ট্রিগারে চাপ দিবে তাকে মেরে ফেলার জন্য। ঠিক তার আগের মুহূর্তে কোথায় থেকে একটা বুলেট এসে ডেভিডের এক হাত উড়ে যায়, কোথায় থেকে আরো একটা বুলেট এসে তার মাথার খুলিতে যেয়ে লাগে আর ডেভিড সেখানে আস্তে আস্তে মারা যায়। এরপর আড়াল থেকে আমরা থমাস ব্যাকেটকে বেরিয়ে আসতে দেখতে পাই। আর থমাস ব্যাকেট এই শটটি নিয়েছিল ব্র্যান্ডন ব্যাকেটের বন্ধু রিচের সেই স্নাইপার থেকে। যাই হোক, সকল শত্রুকে কিল করার পরে এবার ব্র্যান্ডন তার বাবাকে জিজ্ঞেস করতে থাকে যে একজন মানুষকে হত্যা করার জন্য তোমার দুইটা শট নেওয়া লাগলো। কারণ ব্র্যান্ডন ব্যাকেটের বাবা থমাস ব্যাকেট সবসময় তার ছেলে ব্র্যান্ডনকে বলতো 1 বুলেট 1 শট অ্যান্ড 1 কিল। আর এরই উত্তরে থমাস বলে প্রথম গুলিটি ছিল তাকে জানানো যে তার সময় শেষ হয়েছে এবং শেষ বুলেটটি ছিল তার অন্তিম বিদায়ের। আসলে থমাস না থাকলে হয়তো এই মিশনটি কমপ্লিটই হতো না, এমনকি ব্র্যান্ডন ব্যাকেটও হয়তো ডেভিডের হাতে মারা পড়তো। যাই হোক, এরপরে আমরা দেখতে পাই কর্নেল ফোনে কথা বলছে। আসলে কর্নেল তখনও জীবিত ছিলেন, কারণ গুলিটি তার হাতে লেগেছিল। কর্নেলকে জীবিত অবস্থায় দেখতে পেয়ে সকলের চিন্তা মুক্ত হয়, কারণ এতদিন ধরে ডেভিড নামের যে ভয়ঙ্কর মাথা ব্যথা তাদেরকে ঘুমাতে দিচ্ছিল না, অবশেষে তারা সেই ডেভিডকে হত্যা করতে সক্ষম হয়েছে। এই মিশন কমপ্লিট করার পরে তারা সকলেই আবার আমেরিকার উদ্দেশ্যে রওনা দেয়। আর এখানেই এই মুভির সমাপ্ত হয়। তো বলো কেমন লেগেছে আজকের মুভির এক্সপ্লেনেশন? যদি মুভির এক্সপ্লেনেশন ভালো লেগে থাকে এবং স্নাইপার মুভির এক্সপ্লেন তোমরা আমার চ্যানেলে দেখতে চাও তবে কমেন্ট করে জানাও। দেখা হচ্ছে খুবই দ্রুত নতুন আরো একটি স্নাইপার মুভির এক্সপ্লেনেশন নিয়ে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।